এই রঙিন বলয়, এই অ্যাসিড লেক আর এই নীল আগুন সবকিছুর মূলে রয়েছে একটিই উপাদান, সালফার। এই হলুদ বস্তুটি যেমন পুরোপুরি নিরীহ হতে পারে, তেমনি হতে পারে অত্যন্ত বিষাক্ত। এটি আমাদের শরীরে, খাবারে, এমনকি আগ্নেয়গিরিতেও পাওয়া যায়। পচা ডিম বা বাতকর্মের যে গন্ধ আপনারা পান, তার জন্য দায়ী এই সালফার। এটি গরম করলে মারাত্মক বিষাক্ত গ্যাস তৈরি হয়। পরিবেশের অন্যতম ভীতিকর বিপর্যয় অ্যাসিড বৃষ্টির জন্য এটি দায়ী। প্রতি বছর লাখো মানুষের মৃত্যুর কারণও এটি। জীবাশ্ম জ্বালানি উত্তোলন ও পোড়ানোর মাধ্যমে আমরা এটি বায়ুমণ্ডলে ছড়িয়ে দিচ্ছি। সালফারের গল্পটি একই সাথে একটি বড় সংকট এবং পরিবেশগত সাফল্যের গল্প, অথচ এ নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে না। মহাবিশ্বে প্রচুর পরিমাণে পাওয়া যায় এমন মৌলগুলোর একটি হল সালফার। অন্য উপাদানের সাথে মিশলে এটি সবচেয়ে দুর্গন্ধযুক্ত হতে পারে। এটি পাবেন মহাসাগরে, পৃথিবীর ভূত্বকে এবং শুক্র গ্রহের বিষাক্ত বায়ুমণ্ডলে। আমাদের শরীরে তৃতীয় সর্বাধিক প্রাপ্ত খনিজ এটি। আমাদের শরীরে প্রায় 150 গ্রাম সালফার থাকে, কিন্তু এর কঠিন ও বিশুদ্ধ রূপটি স্বাদহীন এবং গন্ধহীন। ব্রকলি, ফুলকপি, ডিম, পেঁয়াজ এবং রসুনের মতো অনেক খাবারেই এর যৌগ পাওয়া যায়। রসুন চূর্ণ করলে যে তীব্র গন্ধ বের হয়, তার জন্যও সালফারই দায়ী। সালফারের আরেকটি যৌগের কারণেই ব্রকলি আর ফুলকপির স্বাদ এমন ভিন্ন হয়। আর যদি কোনো পেঁয়াজের খুব কড়া গন্ধ পান, তবে বুঝবেন সেখানেও রয়েছে সালফারের যৌগ। এই স্ট্রিপগুলো তরল পদার্থে সালফার যৌগের উপস্থিতি পরীক্ষা করে। সালফারের ভালো দিক হলো এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে পারে এবং অ্যালকোহলকে ভিনেগারে পরিণত হওয়া থেকে ঠেকায়। কূপ বা ঝর্ণার পানিতেও এটি পাওয়া যায়। বার্লিনের ট্যাপের পানিতে খুব একটা সালফার নেই মনে হচ্ছে, কিন্তু এই বিয়ার আর ওয়াইনে নিশ্চিতভাবেই আছে। সালফারের দেখা মিলবে আকাশেও। বায়ুমণ্ডলে থাকা সালফার ডাই অক্সাইডের ক্ষুদ্র কণাগুলো মেঘ ঘনীভবনের কেন্দ্র হিসেবে কাজ করে। এগুলো হলো ছোট ছোট মঞ্চ, যার উপর ভিত্তি করে মেঘ তৈরি হয়। জিকে হাউসফাদার একজন জলবায়ু বিজ্ঞানী এবং গবেষক। এই মেঘগুলো বেশি প্রতিফলক হয় এবং মহাকাশে বেশি আলো ফিরিয়ে দিতে পারে। অ্যারোসল নিঃসরিত না থাকলে বিশ্বের তাপমাত্রা যা হতো তার তুলনায় বিশ্বজুড়ে প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকে। বায়ুমণ্ডলে থাকা সালফার আসলে বৈশ্বিক উষ্ণায়নের গতি কিছুটা কমিয়ে দেয়। বেশ ভালোই মনে হচ্ছে, তাই না? কিন্তু সালফারের একটি অন্ধকার দিকও আছে। পর্যায় সারণীর অন্যতম সক্রিয় উপাদান এটি। এর মানে হলো অন্য উপাদানের সংস্পর্শে এলে এটি সহজেই রূপ বদলায়। এটি অত্যন্ত দাহ্য। এ কারণেই দিয়াশলাইয়ের কাঠির মাথায় এটি লাগানো থাকে। মোমবাতি ধরানোর জন্য যতক্ষণ আগুন দরকার, সালফার ততক্ষণ আগুন ধরে রাখতে সাহায্য করে। কিন্তু ইন্দোনেশিয়ার এই আগ্নেয়গিরির মতো জ্বলন্ত সালফার দেখতে যেন নরককুণ্ড। দিয়াশলাই জ্বালালে খুব সামান্য পরিমাণে সালফার গ্যাস তৈরি হয়। আর এই দিয়াশলাই কাঠিটি হল সালফার দূষণ সমস্যার একটি ক্ষুদ্র সংস্করণ। হলুদ সালফার অণুগুলো অন্য উপাদানের সাথে মিলে যে গ্যাস তৈরি করে তা বিষাক্ত। এর মধ্যে একটি হল হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ সালফারের সাথে 2টি হাইড্রোজেন পরমাণু। জলাভূমি ও উষ্ণ প্রস্রবণে প্রাকৃতিকভাবে এই গ্যাস পাওয়া যায়। মানুষ ও পশুর বর্জ্যের দুর্গন্ধের কারণও এটি, কারণ আপনার মুখ ও অন্ত্রের ব্যাকটেরিয়া অল্প পরিমাণে এটি তৈরি করে। এটি নিঃশ্বাসের সাথে ভেতরে প্রবেশই হল কর্মক্ষেত্রে রাসায়নিক দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ। আরেকটি বিষাক্ত সালফার গ্যাস হল সালফার ডাই অক্সাইড। আমি যদি এই বিশুদ্ধ সালফারে আগুন ধরিয়ে দিই, তবে এই সুন্দর পাউডারটি খুব দ্রুত ভয়ঙ্কর রূপ নেবে। এটি থেকে বিশুদ্ধ সালফার ডাই অক্সাইড বের হবে, যা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। আর যেটি আমার করা উচিত নয়, ঠিক সেটি আমরা দীর্ঘকাল ধরে পৃথিবী জুড়ে করে আসছি। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণেই মূলত সালফার দূষণ হয়। এডমন্ড সাঙ্গানিয়ারও পরিবেশে রাসায়নিক দূষণ নিয়ে গবেষণা করেন। শিল্প কার্যক্রম যেমন পেট্রোলিয়াম পরিশোধন এবং ধাতু গলানোর কাছ থেকেও এটি ছড়ায়। নাসার তথ্যের ভিত্তিতে গ্রিনপিসের তৈরি এই মানচিত্রে বিশ্বব্যাপী সালফার দূষণের চিত্র দেখা যাচ্ছে। রাশিয়ার কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং সৌদি আরব ও ইরানের তেল শোধনাগারগুলো বিশ্বের অন্যতম বড় সালফার গ্যাস নিঃসরণকারী এলাকা। জীবাশ্ম জ্বালানিতে প্রাকৃতিকভাবেই সালফার থাকে। উত্তোলনের সময় এবং পোড়ানোর সময় উভয় ক্ষেত্রেই এটি থেকে সালফার গ্যাস নির্গত হতে পারে। সালফার দূষণের আরেকটি উৎস হল ধাতু উৎপাদন। কিছু ধাতুর মধ্যে প্রাকৃতিকভাবেই সালফার থাকে। পরিশোধন প্রক্রিয়ায়ও এটি ব্যবহৃত হয়, যা বায়ুমণ্ডলে দূষণ ছড়াতে পারে।
আমরা সবসময় এসব জানতাম না। 1950-এর দশকে যখন জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়তে থাকে তখন প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু 1970-এর দশকের দিকে মানুষ অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করে। বৃষ্টির পানি আগের চেয়ে অনেক বেশি অ্যাসিডিক বা অম্লীয় হয়ে যাচ্ছিল। সালফার কিভাবে মেঘ তৈরি করে মনে আছে? মেঘে অতিরিক্ত সালফার অন্য উপাদানের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং অ্যাসিড বৃষ্টি তৈরি করতে পারে। সাগর, হ্রদ ও নদীর পানি আরও অম্লীয় হয়ে পড়ে, যা সামুদ্রিক প্রাণীদের ক্ষতি করে। এটি মাটির পিএইচ এর ওপরও প্রভাব ফেলে। আমরা জানি তাপমাত্রা এবং পিএইচ এর মতো বিষয়গুলোর প্রতি উদ্ভিদ খুবই সংবেদনশীল। পিএইচ কমে গেলে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি শোষণ করার ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষতির জন্য সালফারকে বৃষ্টির সাথে ঝরে পড়ার দরকার নেই। সালফার গ্যাসের সংস্পর্শে এলে শ্বাসনালী ও চোখে জ্বালাপোড়া থেকে শুরু করে বমি বমি ভাব, স্নায়বিক সমস্যা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। 19বিংশ শতাব্দীতে লন্ডনের ঘন কুয়াশার জন্য কয়লা থেকে সৃষ্ট সালফার দূষণ দায়ী ছিল। মানুষ হাঁপানি ও ব্রঙ্কাইটিসে ভুগেছে এবং মারা গেছে। এটি আজও তেল শোধনাগার ও কয়লা বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে বসবাসকারীদের ভোগাচ্ছে। এছাড়া সালফার কণা PM 2.5 তৈরি করে। এই সূক্ষ্ম কণাগুলো বিশ্বব্যাপী বায়ু দূষণের একটি উল্লেখযোগ্য অংশ। আপনি যদি কয়েকবার দিয়াশলাই জ্বালান বা ক্যাম্প ফায়ারের পাশে বসেন, তবে আপনি জানেন যে সেই ধোঁয়া শ্বাস প্রশ্বাসের জন্য ভালো নয়। কিন্তু সারাদিন বা প্রতিদিন এমন না করলে স্বাস্থ্যের খুব একটা ক্ষতি হবে না। আপনি যদি বেইজিংয়ে থাকেন এবং সেখানকার বাতাস যদি ঘন মটরশুটির স্যুপের মতো দেখায়, তখনই গুরুতর সব শারীরিক সমস্যা শুরু হয়, যেমন হাঁপানি, হৃদরোগ ইত্যাদি। আর এই সালফার দূষণের অনেকটা কারণই হলো কয়লা পোড়ানো। বোঝাই যাচ্ছে কেন বাইরে এসেই শুটিংটা করতে হচ্ছে। খনি থেকে তোলা এই কয়লাতে প্রচুর পরিমাণে সালফার থাকে। আগ্নেয়গিরি ছাড়া অন্য সবকিছুর চেয়ে কয়লা পোড়ানোর ফলেই সবচেয়ে বেশি সালফার দূষণ হয়। বিদ্যুৎ কেন্দ্রে পোড়ানোর সময় স্ক্রাবার নামের যন্ত্র সালফার দূর করতে পারে, কিন্তু অবকাঠামোর অভাব থাকলে স্ক্রাবারগুলো ঠিকঠাক কাজ করে না। বিদ্যুৎ কেন্দ্রের বাইরেও কয়লা পোড়ানো হয়। যেমন এই বার্লিনেই শীতকালে ঘর গরম রাখতে কিছু ফ্ল্যাটে কয়লার চুল্লি ব্যবহার করা হয়, আর তারা ঠিক এই জ্বালানিটিই ব্যবহার করেন। চিমনি দিয়ে যখন ধোঁয়া বের হয় তখন তারা সরাসরি বায়ুমণ্ডলে সালফার ছড়িয়ে দেয়। সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বব্যাপী সালফারের সবচেয়ে বড় নিঃসরণকারী দেশ ছিল চীন, কারণ তাদের শিল্পায়ন কয়লার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। কয়লা পোড়ানোর সাথে সাথে এসেছে বাইরের বায়ু দূষণ, যা বছরে 10 লাখেরও বেশি মৃত্যুর জন্য দায়ী। এই কারণে দেশটি সম্প্রতি সালফার নিঃসরণ কমাতে বড় পদক্ষেপ নিয়েছে। তবে অন্য দেশগুলোতে কয়লা পোড়ানোর পরিমাণ উল্টো বাড়ছে। যখন আপনি প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিতে চান, তখন একটা শক্তির উৎস লাগে। দ্রুত সমাধানের জন্য কোন উৎসের উপর নির্ভর করতে হয়? সেটি হলো কয়লা। আপনি যদি ইদানিং অ্যাসিড বৃষ্টি বা সালফার গ্যাস নিয়ে খুব একটা না শুনে থাকেন, তার কারণ হলো এটি বন্ধ করার জন্য বড় ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। সারা বিশ্ব জুড়ে অনেক নিয়মকানুন তৈরি হয়েছে, অর্থাৎ বায়ুমণ্ডলে সালফার নির্গমন সীমিত করার চেষ্টা চলছে। গ্রাহকদের কাছে বিক্রির আগে প্রক্রিয়াজাতকরণের সময় শোধনাগারে তেল ও গ্যাস থেকে প্রচুর সালফার সরিয়ে ফেলা হয়। এই নিষ্কাশিত সালফার দিয়ে কীটনাশক এবং সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। যেহেতু এটি তেল ও গ্যাস শিল্পের একটি উপজাত, তাই আমাদের কাছে এর প্রচুর মজুদ আছে। এতটাই বেশি যে কানাডায় কঠিন সালফারের পাহাড় জমে আছে। ফলে গত কয়েক দশকে বায়ুমণ্ডলে সালফার গ্যাসের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। 2020 সালে জাহাজের জ্বালানির ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে জাহাজগুলো সবচেয়ে নোংরা তেল পোড়াতো, যা ছিল সালফারে পূর্ণ। গত 1 বা 2 দশকে বন্দরগুলোতে এই জ্বালানি পোড়ানোর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আরও গবেষণা হয়েছে। কয়েকটি গবেষণায় দেখা গেছে জাহাজ থেকে নির্গত সালফার ডাই অক্সাইড দূষণের কারণে বিশ্বব্যাপী 20 থেকে 60 হাজার মানুষ অকালে মারা যেতে পারে। আমরা বিশ্বব্যাপী যে পরিমাণ সালফার ডাই অক্সাইড নির্গমন করি তার প্রায় 10% আসে জাহাজ থেকে। আকাশে সালফার কম যাওয়ায় সাগরের ওপর মেঘের পরিমাণ কমে গেছে। এটি ভালো খবর হলেও একটি ছোট সমস্যা আছে। মেঘ কম মানে সূর্যালোক কম প্রতিফলিত হওয়া। ধারণা করা হচ্ছে এর ফলে পৃথিবী এতটাই উষ্ণ হবে যা 2 বছরে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নিঃসরণের সমান। তবে বিশেষজ্ঞরা বলছেন সালফার নিঃসরণ কমানোটা তবুও লাভজনক। তাই সালফার দূষণ মোকাবেলা পরিবেশগত সাফল্যের বিরল উদাহরণগুলোর একটি হলেও এখনই উৎসব করার সুযোগ নেই।
জ্বালানি থেকে সালফার সরিয়ে ফেলায় বিশ্বব্যাপী দূষণ উল্লেখযোগ্যভাবে কমেছে। সামুদ্রিক জ্বালানির সাম্প্রতিক বিধিনিষেধের কারণে এটি আরও কমবে, কিন্তু বায়ুমণ্ডলে এখনও যতটা থাকা উচিত তার চেয়ে বেশি সালফার রয়েছে। পৃথিবীর এক প্রান্তে সালফারের নিয়ম মানা হলে আর অন্য প্রান্তে তেল শোধনাগারগুলো বাতাসে এটি ছড়াতে থাকলে সমস্যার আংশিক সমাধান হয়। তাই নিয়মকানুন জরুরি হলেও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বিষাক্ত সালফার গ্যাসকে চিরতরে বিদায় করার একমাত্র উপায়।